বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সুপ্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি, নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমরা রুটিন মাফিক আবার আমাদের ক্লাসে ফিরে এলাম। আজকে কিন্তু আমরা নতুন একটা অধ্যায় নিয়ে কথা বলবো। আজকে আমাদের পাঠ্য বিষয় আমাদের তাপমাত্রা। মোট কথা নবম অধ্যায়ের পার্ট 1, পার্ট 2, 3 থেকে 5-এর কিছু অংশ আমরা জানব। তার আগেই বলে নিই, আমরা আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব তার সব কিছু কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কাজগুলো আমরা প্রতিনিয়ত করি, আমরা এগুলো সম্পর্কে অতটা গভীরভাবে হয়তো অনুধাবনও করি না, কিন্তু আমাদেরকে করতেই হয় কাজগুলো। তো আমরা কাজগুলোকে কিভাবে আরও সুন্দরভাবে করতে পারবো, আরও ভালোভাবে করতে পারবো, আর সেটা নিয়ে আমরা জানব। আচ্ছা, প্রথমেই আমরা আমাদের বিশ্বে কত রকমের বস্তু আছে আমরা যদি ভাগ করি, তাহলে কিন্তু বলা যায় পুরো পৃথিবীটাকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি, তাহলে দেখা যাবে একটি ভাগে পড়বে পদার্থ, আরেকটি ভাগে আমরা ফেলতে পারবো শক্তিকে। পদার্থ কোনগুলোকে আমরা বলবো? যার ওজন আছে, ভর আছে, স্থান দখল করে, বল প্রয়োগ করলে যেটাকে আমরা বাধা প্রদান করে, সেগুলোকে আমরা বলবো পদার্থ। আর শক্তি কোনটাকে বলবো আমরা? কোনগুলো শক্তি? তাপ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, এগুলো হলো শক্তি, যেটা আমরা গত অধ্যায়ে বোধহয় আমরা পড়েছি, কিছুটা আমরা আমাদের ধারণা রয়েছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, আমি যদি এই তাপ শক্তির কথা তোমাদের সঙ্গে এখন আলোচনা করি, তাহলে কিন্তু আমাকে বলতেই হবে যে তাপ এমন একটি শক্তি যেটাকে আমরা আমাদের কেবলমাত্র ত্বক দ্বারাই অনুভব করতে পারি। আমরা চোখেও দেখে বুঝতে পারবো না, বা আমরা এটার কোনো গন্ধ শুনেও আমরা বুঝতে পারবো না যেখানে তাপ উৎপন্ন হয়েছে। শুধুমাত্র ত্বকের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এখানে তাপ উৎপন্ন হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের মূল বিষয়ে আসা যাক। তাহলে দেখো, আমার কাছে দুটো গ্লাস। একটি গ্লাসে আমি বরফ নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে বরফের টুকরো আছে। আচ্ছা, আরেকটা গ্লাসে এখানে কিছু গরম পানি। আচ্ছা, তো এই গ্লাসে ঠান্ডা পানি রাখার কারণে গ্লাসটা কিন্তু ঠান্ডা হয়েছে। ঠান্ডা পানি মানে বরফ থাকার কারণে এই গ্লাসটা কিছুটা ঠান্ডা হয়েছে। তোমরা হয়তো দেখে কিছুটা বুঝতে পারছো। দেখো, বরফ রাখার কারণে কিছুটা ঠান্ডা হয়েছে। আচ্ছা, আবার এই গ্লাসে গরম পানি রাখার কারণে গ্লাস কিন্তু কিছুটা হলেও কিন্তু গরম হয়েছে। তাহলে আমরা তাপ বলতে কি বুঝি সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আসলে তাপ হলো এমন একটা কারণ যেটা আমাদেরকে গরম বা ঠান্ডার অনুভূতি জন্মায়। তাপ হলো কারণ যেটা আমাদের কি হবে, আমাদের গরম অনুভূতি বা ঠান্ডা অনুভূতি জন্মাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা তাপ সম্পর্কে একটু জানলাম। আমাদের পাঠ্য বইয়ে কিন্তু তাপ সম্পর্কে অনেক পরীক্ষা দেওয়া আছে, যেটা আমি তোমাদের সঙ্গে এখনই আলোচনা করলাম। আচ্ছা, এখন আমি যে গ্লাসটাতে দেখো ঠান্ডা পানিটা রেখেছি, গ্লাসটা আমার কাছে ঠান্ডা অনুভূত হলো। এটা কিন্তু কেন, গ্লাসটাকে আমি বাহির থেকে হাত দিয়ে কেন বলছি গ্লাসটা ঠান্ডা? আসলে গ্লাসে যখন আমি বরফটা রাখলাম, তখন রাখার কারণে গ্লাস তার কিছুটা তাপ কি করেছে, বরফের কারণে হারিয়েছে। আবার গরম পানি গ্লাস যখন আমি গরম পানিটা রাখলাম, গরম পানি গ্লাসে, এই গ্লাসে যখন আমি গরম পানিটা রাখলাম, তখন পানির কারণে গ্লাসটা কিছুটা হলেও গরম। তার মানে কি করেছে, গ্লাস পানি থেকে কিছুটা তাপ শোষণ করেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে তাপমাত্রা হলো বস্তু তাপীয় অবস্থা। ধরো আমি একটি গ্লাসে গরম পানি রাখলাম, স্টিলের গ্লাসগুলোতে বেশি ভালো বোঝা যাবে।
রাখার পর কিছুক্ষণ পর পর আমি যদি হাত দিয়ে গ্লাসটাকে অনুভব করি, 10 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর, 20 সেকেন্ড পর আমি যদি এটাকে হাত দিয়ে অনুভব করি, তাহলে কিন্তু আমি কি করব, আমি অনুভব করব গ্লাসটা একটু একটু করে গরম হচ্ছে। এটা আমার জন্য কি হবে, যে কিছুক্ষণ পর পর তাপটা বেশি হচ্ছে, তাপ বেশি গ্রহণ করছে, তাপমাত্রা বাড়ছে, আর গরমটা বেড়ে যাচ্ছে তাপমাত্রার কারণে। আচ্ছা, তাহলে এই যে সময় ব্যবধানে তাপ গ্রহণ করছে, তাপমাত্রা বাড়ছে, তাপ গ্রহণটা বাড়লে তাপমাত্রা বাড়বে। তাহলে তাপমাত্রা হচ্ছে বস্তুর কি, তাপীয় অবস্থা। যেরকম আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, যে গরমের দিনে সকালের দিকটা কিন্তু আমাদের কাছে একটু ঠান্ডা ঠান্ডা, তাই না, অতটা তাপমাত্রা থাকে না। কিন্তু যত বেলা বাড়তে থাকে তত কি হয়, দুপুরের দিকে তাপমাত্রা আরও বেশি মনে হয় আমাদের কাছে, সেটা সহনশীল পর্যায়ে থাকে না। আচ্ছা, তাহলে এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু জানতে হবে তাপ কি আর তাপমাত্রা কি। এক্ষেত্রে আমি বলবো তাপ আর তাপমাত্রার সংজ্ঞা তোমাদেরকে প্রথমে দিতে হবে। তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, তাপ হলো কারণ, আর তাপমাত্রা হলো কি, তাপের ফলাফল। তাপ মাপার যন্ত্রের নাম ক্যালোরিমিটার, আর তাপমাত্রা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার। আমরা এখন থার্মোমিটার দেখব। দেখো আমার হাতে তোমরা দুটো থার্মোমিটার দেখছো, দেখো একটু লক্ষ্য করো, আমার হাতে তোমরা দুটো থার্মোমিটার দেখতে পাচ্ছ। আমার হাতে একটি হলো অ্যালকোহল থার্মোমিটার, দেখো যেটি লাল, এটা হলো অ্যালকোহল থার্মোমিটার। এটার মধ্যে ভালো করে একটু তোমরা লক্ষ্য করো, এখানে অ্যালকোহলের কিন্তু লাল একটা মাঝখানে অংশ দেখা যাচ্ছে, লাল অংশ দেখা যাচ্ছে এখানে অ্যালকোহলের, নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সেটা এসেছে। এটা অ্যালকোহল থার্মোমিটার। আর আমি এখন যেটা তোমাকে দেখাচ্ছি সেটা হলো ক্লিনিক্যাল থার্মোমিটার। এটা হলো একটা ক্লিনিক্যাল থার্মোমিটার, ভালো করে একটু লক্ষ্য করো। তোমাদের অনেকের বাড়িতে এই থার্মোমিটারটা রয়েছে। আচ্ছা, তা আমরা থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা হয় আমরা আজকে জানলাম। আমরা আরও জানবো থার্মোমিটার কোথায় কোথায় ব্যবহার করা হয়। থার্মোমিটারটা আসলে বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। প্রথমত বলি, একটু আগেই তোমাদেরকে বললাম এটা ক্লিনিক্যাল ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, আমাদের অনেকের বাড়িতেই এটা রয়েছে, জ্বর মাপার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটা শিল্প কারখানাতেও ব্যবহার করা হয়ে থাকে, শিল্প কারখানার নির্দিষ্ট টেম্পারেচার রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমরা বেকারি শিল্পেও কিন্তু থার্মোমিটারটা ব্যবহার করি। যেরকম আমরা বলতে পারি যে ইস্ট দ্বারা কোনো খাবার যখন আমরা তৈরি করি তার জন্য কিন্তু নির্দিষ্ট একটা টেম্পারেচারের প্রয়োজন হয়। নির্দিষ্ট খাবার বেক করার জন্য আমাদের নির্দিষ্ট তার টেম্পারেচারের প্রয়োজন হয়। সব টেম্পারেচারে সব ফুড কিন্তু তুমি রান্না করতে পারবে না। আচ্ছা, তারপর আমরা আবহাওয়া অফিসে আমরা জানি যে থার্মোমিটার ব্যবহার করা হয় আবহাওয়া অফিসে। তাহলে আমরা জানলাম থার্মোমিটারের ব্যবহার। আচ্ছা, এখন কতগুলো ইলেকট্রনিক্স যন্ত্রাংশের ক্ষেত্রেও কিন্তু থার্মোমিটারের ব্যবহার রয়েছে। যেমন তোমার ঘরে একটা এসি রয়েছে, দেখবে নির্দিষ্ট টেম্পারেচার দেওয়ার পরে এসিটা কিন্তু কিছুক্ষণ যখন তাপমাত্রা একদম স্থির ওই তাপমাত্রাটা ওই স্কেলে চলে আসে, তখন কিন্তু এসিটা একদম কনস্ট্যান্টলি থেমে থাকে। তারপর ঘরের তাপমাত্রা আরেকটু যখন বৃদ্ধি পায়, ওটা থার্মোজের কারণে কি হয়, ওটা আবার স্টার্ট দেয়। এরকমভাবে কতগুলো যন্ত্রাংশ অটো স্টার্ট নেয়, আবার সেটা কিছুক্ষণ স্থির হয়ে থাকে, আবার শুরু করে দেয়। এরকমভাবে তার কাজগুলোকে চালায় বা তার কার্যকারিতাকে রক্ষা করে এই থার্মোমিটার। আমরা জানলাম থার্মোমিটার সম্পর্কে, থার্মোমিটারের ব্যবহার সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানব এই থার্মোমিটার আসলে কিভাবে গঠিত। থার্মোমিটারে তোমাদেরকে প্রথমেই আমি বলেছি থার্মোমিটারে অ্যালকোহল আর পারদ ব্যবহার হয়ে থাকে। তোমরা কি জানো থার্মোমিটারে যে পারদটা ব্যবহার করা হয়ে থাকে এটি কিন্তু একমাত্র তরল ধাতু পারদ।
আচ্ছা, আমরা আরও জানবো তাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন পরিবর্তন হয়, আর এই ধর্মটাকে কাজে লাগিয়ে কিন্তু থার্মোমিটার তৈরি হয়েছে, মানে থার্মোমিটারের পারদের ব্যবহার হয়েছে। আমার এখানে দেখো থার্মোমিটার, এখানে তাপ মাপার যন্ত্রের এখানে আমরা একটা ছবি দিয়েছি থার্মোমিটারের ফারেনহাইট স্কেলে, আমি এটা আঁকানোর চেষ্টা করেছি। ছবিটার দিকে একটু লক্ষ্য করো, তোমরা এই ক্ষেত্রে স্কেল ব্যবহার করতে পারো, কিন্তু ছবিটা আমি কিন্তু একটা ক্লিনিক্যাল থার্মোমিটারের গঠন এখানে দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, তো তাপমাত্রা আমরা সাধারণত জানি তরল পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তন কি হয়? আয়তন বাড়ে। তাপমাত্রা কমালে আয়তনটা কমে যায়। তরল পদার্থে এই ধর্মটাকে কাজে লাগিয়েই থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়েছে। তারপর থার্মোমিটারে এই পারদ ব্যবহার করার আরেকটি কারণ, এই কাঁচের গায়ে পারদ কিন্তু লেগে থাকে না, যার কারণে আমরা পারদটাকে থার্মোমিটার ব্যবহার করে থাকি। এখন আমরা যদি থার্মোমিটারের গঠন জানতে চাই, দেখো এটি একটি সুষম কাঁচ নল দ্বারা কিন্তু এই থার্মোমিটারটা গঠিত। এর মাঝে একটা আমরা বলতে পারি সরু কাঁচ নল এই থার্মোমিটারের মধ্যে অবস্থান করছে। সরু কাঁচ নল অবস্থান করলেও তোমাদের বইয়ের যে ছবিটা থার্মোমিটার দেওয়া আছে তার সঙ্গে হয়তো এটা তোমরা কিছুটা পার্থক্য দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে এই কারণটা বলে দিই। আমরা যে থার্মোমিটারটা ব্যবহার করি, তোমরা একটু ভালো করে দেখবে, বাড়িতে তোমাদের থার্মোমিটারটা ব্যবহার করো, এই থার্মোমিটারে একটি অংশ কিন্তু এইরকম একটু উপরের দিকে, আমরা এই জায়গাটাকে কি বলি? বাল্ব। অংশটাকে আমরা কি বলি? বাল্ব। এই বাল্ব অংশটুকু একটু ফোলানো থাকে এবং এটি পারদ দ্বারা পূর্ণ থাকে। শুধু বাল্ব অংশই নয়, বাল্ব অংশের সামনের কিছু অংশটা তোমার পারদ দ্বারা পূর্ণ থাকে। বইতে কিন্তু উল্লেখ করা রয়েছে যে পাতলা কাঁচের তৈরি একটি বাল্ব থাকে, কিন্তু ছবি যখন দেখানো হয়েছে এক্ষেত্রে কিন্তু বাল্বের কোনো উল্লেখ এখানে নেই। আমরা কিন্তু বাল্বের বই থেকে যে ছবিটা দেখছি সে ছবিতে কিন্তু আমরা বাল্বের কোনো উল্লেখ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা ছবিটাকে একটু কারেকশন করতেই পারি। তোমরা ছবিটাকে একটু তোমার ঠিক করে নিবে। আমি যেভাবে ছবিটাকে আঁকিয়েছি দেখো, কিন্তু বাল্বের বর্ণনা কিন্তু বইতে দেওয়া আছে যে কাচের, পাতলা কাচের তৈরি একটা বাল্ব রয়েছে। বাল্ব মানে এই পুরানো অংশটুকে বলা হয়েছে। তারপর এ বাল্বটি পারদ দ্বারা পূর্ণ, বাল্বের সামনের কিছু অংশ পারদ দ্বারা পূর্ণ থাকে। আচ্ছা, তারপর এই সরু কাঁচ নলের সামনের কিছু অংশ পারদ বাষ্প থাকে, আর এর গায়ে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পারদের যে প্রসারণ হয় বা আয়তন প্রসারণ ঘটে, তার কারণে একটা স্কেল এখানে দাগাঙ্কিত থাকে যে তাপমাত্রা বৃদ্ধিতে পারদের প্রসারণ হবে, আর এই সরু কাঁচনল দিয়ে পারদ সামনের দিকে অগ্রসর হবে, আর স্কেলের যে দাগ পর্যন্ত সে প্রসারিত হবে। এটা দেখে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারব। তাহলে আমরা থার্মোমিটারের গঠন কিছুটা হলেও বুঝতে পারলাম। আচ্ছা, তো এই যে থার্মোমিটারটা আমরা দেখাচ্ছি, পরীক্ষায় কিন্তু এরকমভাবে একটি সৃজনশীল কোশ্চেন তোমাদের আসতেই পারে। বাসায় জ্বর মাপার জন্য আমরা যে যন্ত্রটি ব্যবহার করে থাকি তার গঠন প্রণালী আলোচনা করো। সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু সুন্দরভাবে এর গঠন প্রণালীটা বর্ণনা করতে হবে। এর সঙ্গে এটার স্কেলটাও তুমি সুন্দরভাবে দিবে। দেখো আমি এখানে স্কেলটা বর্ণনা করেছি, বইতে ঠিক যেভাবে আছে কিছুটা হলেও কিন্তু এরকমভাবে। যেহেতু ক্লিনিক্যাল থার্মোমিটারটা ফারেনহাইট স্কেলে আছে, আমাকে কিন্তু ফারেনহাইট স্কেলে মাপটা জানতে হবে এবং ওইরকমভাবে আমরা দাগানোর চেষ্টা করব। এখানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমাদের হবে ফারেনহাইট স্কেলে যা হয় ঠিক তাই। তোমরা একটু লক্ষ্য করো, এখানে 32 ডিগ্রি নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমরা দিব 212 ডিগ্রি। হ্যাঁ, তার মাঝেও আমরা আরও দিতে পারি, কিন্তু ফারেনহাইট স্কেলে আমরা ক্লিনিক্যাল থার্মোমিটারটা আঁকাবো। কিন্তু যদি তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে কোন যন্ত্রটি ব্যবহার করা হয় সেটির গঠন প্রণালী লেখো, সেক্ষেত্রে তুমি ফারেনহাইট স্কেল বা সেন্টিগ্রেড সেলসিয়াস স্কেলটাও
তুমি দিতে পারো আমাদের। আচ্ছা, এক্ষেত্রে সেলসিয়াসটাও তুমি দিবে বা ফারেনহাইট, যে কোনো একটা তুমি চুজ করতে পারো। এখন আমরা যদি এই ক্লিনিক্যাল থার্মোমিটারটা ব্যবহার করি, সেক্ষেত্রে যদি কোনো অসুস্থ মানুষের শরীরের তাপমাত্রা গ্রহণ করি, কখন বুঝতে পারবো যে সে অসুস্থ বা তার জ্বর হয়েছে? আমরা নর্মালি জানি সাধারণ মানুষের গায়ের তাপমাত্রা বা শরীরের তাপমাত্রা থাকে 98.4 ডিগ্রি ফারেনহাইট। যদি তাপমাত্রা এই 98.4 ডিগ্রি ফারেনহাইটের বেশি থাকে, তখনই কিন্তু আমরা ধরে নেব যে সে অসুস্থ বা তার জ্বর হয়েছে। তাহলে আজকে আমরা জানলাম থার্মোমিটারের গঠন, থার্মোমিটার দ্বারা আমরা কিভাবে জ্বর পরিমাপ করব। আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু থার্মোমিটারের দুটো প্রান্ত কিন্তু রয়েছে, তোমরা একটু দেখতে পাচ্ছ, নিচে একটা প্রান্ত দেখছো তোমরা ঠিক এরকম, এই আরেকটা প্রান্ত দেখছো উপরের দিকে এই অংশ। আমরা কিন্তু থার্মোমিটারে বলে থাকি চকচকে প্রান্ত। চকচকে প্রান্তটাই কিন্তু আমরা জ্বর মাপার জন্য ব্যবহার করব। জ্বর মাপার ক্ষেত্রে আমরা যদি মুখে ব্যবহার করি, তাহলে চকচকে প্রান্তটা আমরা মুখে তাপ মাপার জন্য আমরা ওই প্রান্তটা ব্যবহার করব। আর ওই প্রান্তের কাছাকাছি কিন্তু বারটা থাকবে। ছবিটা যদি সম্ভব হয় তোমরা এখান থেকে দাগিয়ে নিতে পারো। আর বইতে আমাদের থার্মোমিটারের ছবি দেওয়া আছে, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় বর্ণনার সঙ্গে একটু অমিল তোমরা পাবে, বুঝতে অসুবিধা হবে, যার কারণে ছবিটা আমি বোর্ডে তোমাদের আঁকে দিলাম। এখন তোমাদের বাড়ির কাজ থাকবে একটি ক্লিনিক্যাল থার্মোমিটারের গঠন প্রণালী তোমরা করে নেবে এবং হোয়াটসঅ্যাপে লিখে আমাকে পাঠাবে। ঠিক বইতে যেভাবে বর্ণনাগুলো দেওয়া আছে, ছবি কিন্তু এটাই দিতে হবে, এরকমভাবেই দিবে। তারপর আমি দেখে বলে দিব তোমাদের কতদূর তোমরা বুঝতে পারলে। আর যদি কেউ বুঝে না থাকো, আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই তোমরা জানাবে, আমি ক্লাসটা রিভিউ করার চেষ্টা করব। আমি আশা করব নিশ্চয়ই তোমরা আজকের ক্লাসে উপকৃত হলে, বুঝতে পারলে আমরা কিভাবে থার্মোমিটার ব্যবহার করব, কোন কোন ক্ষেত্রে আমরা থার্মোমিটার ব্যবহার করব। এখন আমি যদি থার্মোমিটারের দ্বারা তাপমাত্রা পরিমাপ করি, সেক্ষেত্রে কিন্তু চকচকে প্রান্তটাই আমি ব্যবহার করব। কোনো রকমই কিন্তু আমি ওই প্রান্তে হাত লাগাবো না। আমি জ্বর দেখার সময় অবশ্যই আমি এরকমভাবে আমি ধরবো, আমি কিন্তু এই অংশে হাতটা লাগাবো না। এটাকে কিন্তু খুব মেডিকেল সায়েন্সে যারা নার্স, যারা ডাক্তার, তারা যদি ভুলটা করে, তাদের কিন্তু খুব সাংঘাতিক একটা ভুল ধরা হয়। তো আমরা শিখে নেব যে কীরকমভাবে থার্মোমিটার ইউজ করতে হয়, কীরকমভাবে টেম্পারেচার দেখতে হয়। ঠিক আছে শিক্ষার্থী, তোমরা সবাই সুস্থ থাকো, তোমরা ভালো থাকো। আবার আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে। আর সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আল্লাহ হাফেজ।